শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ে ইবেইর ব্যবসায়িক কারসাজি দেশব্যাপী একটি আলোচিত বিষয়। কারসাজি মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহকের অর্থ হাতিয়ে নিয়েছে এই ইবেই, যা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ইবেইর প্ল্যাটফর্মে প্রতারিত হয়েছে অসংখ্য কষ্টার্জিত মানুষ। বিভিন্ন লোভনীয় ও গগনচুম্বী অফার দেখিয়ে প্রলুব্ধ করে সাধারণ জনগণের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়েছে ইবেই। বেশ কয়েকটি সংস্থা ইবেইর ব্যবসায়িক কাঠামো নিয়ে পর্যালোচনা ও অনুসন্ধান অব্যাহত রেখেছে। অনিয়মের অভিযোগ ওঠায় গত 14 সেপ্টেম্বর ইবেইর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি ই কমার্স নামে নেতিবাচক ব্যবসার ফলে আজ দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ প্রতারিত। এছাড়া বিভিন্ন আলোচনায় ইবেইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি উঠে এসেছে। গত 16 সেপ্টেম্বর 2021 রাজধানীর গুলশান থানায় একজন ভুক্তভোগী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইবেইর সিইও রাসেল এবং চেয়ারম্যান নাসরিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এছাড়া আরো বেশ কিছু ভুক্তভোগী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, টাকা অথবা পণ্য চাইতে গেলে বিভিন্ন সময় ইবেইর অফিসে তারা অপমান, অপদস্থ, হেনস্থা ও ভয়ভীতির শিকার হয়েছে। এরই ধারাবাহিকতায় গত 16 সেপ্টেম্বর 2021 তারিখ বিকেলে র্যাব গোয়েন্দা শাখা ও র্যাব 2 এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর হতে ইবেইর সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইবেইর কারসাজি মূল হোতা গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল, যিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। গ্রেফতারকৃত রাসেল 2007 সালে একটি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে 2013 সালে তিনি এমবিএ সম্পন্ন করেন। 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। 2017 সালে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তিনি একটি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে তিনি শিশুদের ব্যবহার্য আইটেম নিয়ে ব্যবসা করেন। পরবর্তীতে 2018 সালে এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করে তিনি ইবেইতে ব্যবসা শুরু করেন। 2018 সালের ডিসেম্বর মাসে ইবেইর কার্যক্রম শুরু হয়। কোম্পানিতে তিনি সিইও এবং তার স্ত্রী চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন। ইবেইর ব্যবসায়িক কাঠামো সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাড়াকৃত স্থান ধানমন্ডিতে ইবেইর হেড অফিস এবং ধানমন্ডিতে আরেকটি ভাড়াকৃত স্থানে তার কাস্টমার কেয়ার স্থাপন করা হয়। একইভাবে ভাড়াকৃত স্থান আমিনবাজার এবং সাভারে তাদের ওয়্যারহাউস চালু করা হয়। কোম্পানিতে শুরুর প্রথম দিকে প্রায় 2000 স্টাফ কর্মরত ছিল এবং প্রায় 1700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিল, যা বর্তমানে 1300 জন স্টাফ এবং 500 অস্থায়ী কর্মচারীতে দাঁড়িয়েছে। কর্মচারীদের প্রাথমিকভাবে বেতন বাবদ এই কোম্পানির খরচ ছিল 5 কোটি টাকার অধিক, যা বর্তমানে এসে 1.5 কোটি টাকাতে দাঁড়িয়েছে এবং গত জুন থেকে এই পর্যন্ত তিনি অনেককেই বেতন দিতে সক্ষম হন নাই। তিনি এবং তার স্ত্রী পদাধিকার বলে ইবেই থেকে প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন গ্রহণ করতেন। তিনি এবং তার স্ত্রী ইবেই থেকে ক্রয়কৃত একটি অর্ডিনারি রেঞ্জ রোভার নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। তাদের কোম্পানিতে 25 থেকে 30টি গাড়ি রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে
যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় ইবেলি বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। এছাড়া কয়েকটি গেটওয়েতে 30 থেকে 35 কোটি টাকা গ্রাহকদের রয়েছে। এই টাকাগুলো গ্রাহকদের টাকা। গ্রেপ্তারকৃত ইবেলি তার কোম্পানির দায় ও দেনা সম্পর্কে আমাদেরকে রাসেল জানায়। তিনি প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কোম্পানির দায় ছিল 403 কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল 65 কোটি টাকা। বিভিন্ন সংস্থার প্রকাশিত এই বিপুল পরিমাণ দায়ের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন নাই। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় প্রতিষ্ঠানটির আরো বহু দেনা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসাহী কোম্পানি। কোন ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়ে তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাসেল আরো জানায় ইবেলি ছাড়া তার আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ই-ফুড, ই-খাতা, ই-বাজার অন্যতম। ইবেলির ব্যবসায়িক কাঠামো শুরু হয়েছিল যত সামান্য পুঁজি নিয়ে। তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল তৈরিকারক এবং গ্রাহক চেইন বা নেটওয়ার্কের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। বিশাল অফার, বিশাল ছাড় এবং ক্যাশব্যাক অফার দিয়ে তিনি সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন, যার ফলে দ্রুততম সময়ে তার বিপুল কাস্টমার হয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি বর্তমানে তার গ্রাহক সংখ্যা 44 লক্ষাধিক বলে জানায়। তিনি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্বল্পতম সময়ে এই সকল গ্রাহক তিনি সংগ্রহ করেছেন বলে জানান। ইবেলির বিভিন্ন অফারের মধ্যে রয়েছে সাইক্লোন অফার, আপওয়ার্ড অফার, ক্যাশব্যাক অফার এবং প্রায়োরিটি স্টোর অফার, ক্যাশ অন ডেলিভারি অফার। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের অফার দিয়েছেন, ঈদ অফার, বৈশাখী অফার ইত্যাদি। এছাড়াও তিনি টি10, টি5 ও টি3 মানে বিভিন্ন প্যাকেজ দিয়েছেন। এই সকল অফারে তিনি বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছেন। ব্যবসায়িক বিক্রি বাড়াতে গ্রাহকদেরকে তিনি প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় আইটেম সম্পর্কে প্রতারণা করতেন। তিনি তার এই ইবেলির মাধ্যমে মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, মোটরবাইক এমনকি গাড়িও বিক্রি করেছেন। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় এহেন পণ্যের মূল্য ছাড়ে ব্যাপক চাহিদা তৈরি হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটির বিশাল আকারের লাইবিলিটিস তৈরি হয়। গ্রেপ্তারকৃত জানায় ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন, যার তার এই দায় ট্রান্সফারের দূরসন্ধিমূলক অপকৌশল চালিয়ে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হয় লাইবিলিটিস তত বৃদ্ধি পেতে থাকে। গ্রেপ্তারকৃত রাসেল জেনে শুনে এই নেতিবাচক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় বিদেশে একটি ই-কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার 1:2 এটা আলোকে সে প্রথমত ইবেলি কার্যক্রম শুরু করে। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেপ্তারকৃত রাসেল জানায় প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল। 3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তি হতেন বলে আমাদেরকে জানান। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে রাসেল আরো জানায় যে তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না, তাছাড়া প্রতিষ্ঠানের কোনো জবাবদিহিতাও ছিল না। ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটির দায় বৃদ্ধি পেতে থাকে
এবং বর্তমানে এই অচল অবস্থার সৃষ্টি হয়। ইবেরির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটেজি উন্মোচিত হয়। অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গেটের প্রতিষ্ঠান ইবেরি থেকে সরে এসেছে। ব্যবসায়িক উত্তরণ নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন। এর উত্তরণের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বলতে পারেননি। গ্রেপ্তারকৃত রাসেল এবং নাসরিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। টাকা পাওয়া রয়েছে, এই টাকাগুলোর কি অবস্থা হবে এবং কিভাবে দেওয়া হবে, গ্রাহকরা কিভাবে পেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো পেয়েছি এগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে ইবেরি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি লোকসান প্রতিষ্ঠান ছিল। এখানে গ্রেপ্তারকৃত রাসেল তার খুব যৎসামান্য, যেটা আমি বলেছি যে তার যে শিশুদের ব্যবহার্য যে প্রতিষ্ঠানটি ছিল, এই প্রতিষ্ঠানটি সে 2017 সালে বিক্রি করে সে মাত্র 1 কোটি টাকা পায়। সে এই যৎসামান্য টাকা দিয়ে সে ইবেরি কার্যক্রম চালু করে এবং আমি আপনাদেরকে বলেছি যে তার চালু পরবর্তীতে 2000 স্টাফ এবং তার 1300 বিভিন্ন অস্থায়ী স্টাফ সহ তার অফিস খরচ, বিভিন্ন ভাড়া দেওয়া সহ তার প্রায় 5.5 কোটি টাকা তাকে মাসে বহন করতে হয়েছে। এখন পর্যন্ত ইবেরি যে ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে, যে অফার দিয়ে আসছে, তার যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল, এখন পর্যন্ত ওনার কোনো লভ্যাংশ উনি পান নাই। সম্পূর্ণটাই তিনি যারা পূর্বে ইনভেস্ট করেছে তাদেরকে ওনার যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল 7 থেকে 45 দিনের ভিতরে উনি তাদের পণ্য ফেরত দিবেন যারা ক্রয় করেছেন, যেটা 6 মাস 1 বছর পর্যন্ত উনি লিঙ্গারিং করতেন এবং 6 মাস 1 বছর পরে যারা পুরাতন গ্রাহক, পুরাতন কাস্টমার, হয়তো 100 জন থেকে 5 জন বা 10 জনকে দিতেন। এভাবে আংশিকভাবে উনি দিতেন এবং যারা নতুন কাস্টমার তাদেরকে উনি দিতেন না। সো এইভাবে উনি কন্টিনিউ লোকসানের মাধ্যমে উনি দায় বাড়িয়েছেন। ওনার প্রতিষ্ঠানটি এখন একটি লাইবিলিটিস মূলধন হিসেবে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সো এখন পর্যন্ত উনি নিজে কিভাবে এই সকল অর্থ দিবেন এই সংক্রান্ত কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ উনি আমাদেরকে বলেছেন। এই সংক্রান্ত আপনারা জানেন যে বেশ কিছু সংস্থা বেশ কিছুদিন যাবত পর্যালোচনা করছে। তারা বিভিন্ন বিষয়ে তারা কন্টিনিউ মিটিং করছে, সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সংস্থা, এবং এই ব্যাপারে তারা কিন্তু গণমাধ্যমে বিভিন্ন বিবৃতিও দিয়েছে। আমরা মনে করি যে একটি যেহেতু এখানে গ্রাহকদের কষ্টার্জিত টাকা, গ্রাহকদের যে লব্ধকৃত টাকা তারা প্রতারণা করেছে, আমরা মনে করি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করা হবে। আমি আবারও বলতে চাই, গ্রেপ্তারকৃত রাসেল আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ই কমার্স রিলেটেড একটি নীতিমালাও হয়েছে এবং যেই নীতিমালার প্রেক্ষিতে তার যে কারসাজি, সে যে প্রতারণাটা করে আসছিল মানুষের কাছ থেকে এভাবে অগ্রিম অর্থ নেওয়া, ওনার পক্ষে উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। আমরা মনে করি আমাদের আমরা তো মূলত আমরা বলেছি যে আমরা যে অভিযান পরিচালনা করেছি সেটা মূলত একজন ভিকটিমের প্রতারণা ও অর্থ আত্মসাতের যে অভিযোগ করেছেন এবং থানা থেকেও আমাদেরকে রিকুইজিশন দেওয়া হয়েছে অভিযানের ব্যাপারে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকেও মন্ত্রণালয়ের মাধ্যমে বলা হয়েছে ব্যবস্থা এই প্রেক্ষিতেই করেছি, আমরা তাকে আটক করে গ্রেফতার আইনের ব্যবস্থা। বাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি আপনারা যেটা বলছেন যে উনি কিভাবে টাকা দিবেন, উনি এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। যদি সার্বিকভাবে বিভিন্ন সংস্থা মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের গ্রাহক সংশ্লিষ্টতা যে স্বার্থ, এটা যদি বিবেচনায় নিয়ে যদি বিভিন্ন সংস্থা কাজ করছে তাহলে হয়তো অর্থ পাওয়া সম্ভব। মঈন ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি রাসেল সাহেব অনেক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল, এমনকি র্যাবের ফিল্মে উনি সে স্পন্সর করেছেন, আমাদের বিসিবির স্পন্সরও ওনার ছিল। তো ওনার ব্যাকআপে বাংলাদেশের বড় বড় প্রভাবশালীরা আছে কিনা, আপনাদের ওনার যে জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন কিনা, কারা পেট্রোনাইজ করেছে ওনাকে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা দেখেছি দ্য ইবেরি কোম্পানি itself, it was a one-man show.
ইট ওয়াজ মোহাম্মদ রাসেল। রাসেলের বিভিন্ন বিচার বিশ্লেষণ, তার বিবেচনা এবং তার যে বিভিন্ন কিভাবে কোন অফার দিলে, এই যে আমি যে বিভিন্ন বলেছি যে আর্থিক অফার, ভূমিকম্প অফার বা বিভিন্ন যে অফার T10, T5, T3, যখন গ্রাহকরা প্রতারিত হচ্ছিলেন, দীর্ঘদিন যাবত তারা মালামাল পণ্য পাচ্ছিলেন না, তিনি তখন হঠাৎ করে একটি অফার ডিক্লেয়ার করলেন যে T10, T7, T5। এই T10, T7, T5 এর মাধ্যমে উনি সাধারণ পণ্য, টুথপেস্ট, টুথব্রাশ এই জাতীয় পণ্য উনি ফেরত দেওয়া শুরু করলেন। ওনার বক্তব্য অনুযায়ী এই ফেব্রুয়ারি পরবর্তী উনি তেমন খুব একটা বড় পণ্য কোনো গ্রাহককে উনি ফেরত দিতে পারেননি। বিভিন্ন আপনারা যেটা বলেছেন যে বিভিন্ন মানুষের সাথে তার সুপরিচিতি বা বিভিন্ন জায়গায় তার ইনভেস্টের কথা বলেছেন, বা তিনি যে বিভিন্ন জায়গায় অর্থায়ন ইয়ার কথা আপনারা বলেছেন, উনি আমাদেরকে যেটা বলেছে এটা ওনার একটা মার্কেটিং পলিসি ছিল। এটা শুধু ওনার না, ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কিছু মার্কেটিং পলিসি থাকে। তিনি চেয়েছেন ইবেলিকে দক্ষিণ এশিয়াতে এক নামে সবাই চিনবে। উনি একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছেন। উনি চেয়েছেন যে এই মার্কেটের যেটা আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি করে থাকি, যে মার্কেটিং এর আদলে যে CSR যে অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় স্পন্সর করেছেন, যার মাধ্যমে মানুষজন তাকে চিনেছেন। উনি বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন। বাট আমি যেটা বলতে চেয়েছি যে এই প্রচারণা বা ওনার যে CSR অ্যাক্টিভিটিস, ওনার যে একটা মার্কেটিং ভ্যালু তৈরি করা, সম্পূর্ণটাই সাধারণ জনগণের কষ্টার্জিত লব্ধিকৃত অর্থের মাধ্যমে উনি করেছেন। এখানে ওনার লভ্যাংশ, একটি যেটা বলতে হবে যে উনি যদি কোনো লভ্যাংশ থেকে করতেন তাহলে একটা কথা ছিল, বাট সম্পূর্ণটাই মানুষের অর্থ, যে লব্ধিকৃত অর্থ থেকে উনি এই কাজগুলো করেছেন। মহিন ভাই, আপনি শুরুতে যে বিষয়টা বললেন জনগণের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে, তা আমার প্রশ্ন হলো যে তার দেনা 403 কোটি টাকা এবং তার কিছু ঋণের সম্পদ রয়েছে, জায়গা সম্পত্তি রয়েছে এবং ইভেন্টে গ্রাহকদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা দিয়েছে। সবকিছু মিলিয়ে গ্রাহকদের যে টাকার পরিমাণ সেটা কি শোধ করা সম্ভব নাকি তার স্থাপনা সব সম্পত্তি নিয়ে? এক। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তার উদ্দেশ্য সম্পর্কে আপনি বলেছেন যে লাস্ট পর্যায়ে সে দেউলিয়া ঘোষণা করতো প্রতিষ্ঠানটি, তো এটাই শেষ উদ্দেশ্য ছিল নাকি দেশ থেকে পালানো কিংবা টাকা পাচারের মতো কোনো প্রমাণ আপনারা পেয়েছেন তার কাছ থেকে? ধন্যবাদ। তার উদ্দেশ্য সম্পর্কে আমি যেটা আপনাদেরকে একটি করে বলেছি, প্রথম উদ্দেশ্য ছিল একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, যার মাধ্যমে তার একটি ন্যূনতম উদ্দেশ্য ছিল অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়াতে সে একটি মানে সিঙ্গেল কোম্পানি হিসেবে তাকে সবাই চিনবে এবং বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, যে নামকরা প্রতিষ্ঠান যারা ই-কমার্সে বিনিয়োগ করেন তাদেরকে উনি বিনিয়োগে আনবেন এমন একটি আশা ছিল। এবং উনি প্রচুর বিদেশে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ই-কমার্স যারা ইনভেস্ট করে তাদের কাছে উনি গিয়েছেন এবং তাদেরকে তিনি এই যে তার যে গ্রাহক সংখ্যা যেটা এখন 44 লাখ, যেটা উনি বিভিন্ন সময় বলেছিলেন যে এটা 70 লাখ পর্যন্ত ছিল, এটা উনি বলেছেন বিভিন্ন সময়, এইটার মাধ্যমে উনি ওনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন যে এখানে ইনভেস্ট করার ব্যাপারে। পরবর্তীতে আপনারা জানেন দেশীয় বিভিন্ন কোম্পানিও এখানে ইনভেস্ট করার মতো প্রলুব্ধ হয়েছিল, বাট তারা যখন তার ভিতরে প্রবেশ করেছে, যখন তারা ভিতরে দেখেছে দেনা সহ যে দায়বদ্ধতা, লায়াবিলিটিস যখন দেখেছে, তখন তারা দেখেছে যে অ্যাকচুয়ালি এখান থেকে উত্তরণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই প্রেক্ষিতে যেটা রাসেল যেটা করছিল সেটা আপনাকে বললাম যে মার্কেটকে গ্র্যাব করা, ওনার আরো গ্রাহক বাড়ানোর একটি প্ল্যান ছিল। তারপরে শেয়ার মার্কেটে ওনার ইনভেস্ট করার প্ল্যান ছিল, শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হওয়ার একটি প্ল্যান ছিল। এবং উনি এট দ্য এন্ড যেটা বলেছেন যে ওয়ার্ল্ডে তো অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন সময় দায়ের অবস্থায় দেউলিয়া ঘোষণা করেছে। উনি আমাদেরকে সরাসরি বিদেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে উনি আমাদেরকে কোনো বক্তব্য উনি বলেননি ওনার জিজ্ঞাসাবাদে, বাট উনি বলেছেন উনি কনফিডেন্ট ছিলেন যে উনি হয়তো আস্তে আস্তে পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে উনি এই ব্যবসার সাথে সংযুক্ত করতে পারবেন। উনি কিন্তু ওনার নিজের যে বর্তমান লায়াবিলিটিস দায়, যে নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন এইটার ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন এবং এই ব্যাপারে উনি যথেষ্ট সন্দিহান ছিলেন। ওনার যে অ্যাসেট আছে, যে পরিমাণ আছে, এটা উনি পারার কথা বলেন নাই। উনি বলেছেন উনি আশাবাদী ছিলেন যদি ওনার গ্রাহক সংখ্যা আরো বাড়বে, এই প্রেক্ষিতে উনি বিভিন্ন বিদেশি যে কোম্পানি সেখানে ওনাকে ইনভেস্ট করতে উনি রাজি করাতে সক্ষম হবেন এবং পরবর্তীতে উনি এই দায় সহ, এটা ওনার একটা বড় টার্গেট ছিল, এই দায় সহ এই লাইবিলিটিস সহ
উনি এই কোম্পানিকে, যেহেতু একটা অনেক বহুল প্রচারিত একটি কোম্পানি থাকবে, উনি একটি প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানিকে সেল করে দেওয়ার একটি বড় পরিকল্পনা তার মধ্যে ছিল। এখন পর্যন্ত উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা বলেছে যে ওনার অ্যাকচুয়ালি আমরা ওনাকে যে গ্রেফতার করেছি বা ওনার যে অফিস ধানমন্ডিতে, সাভারে যে ওয়্যার হাউস, সবকিছুই ভাড়া করা হয়েছে। শুধুমাত্র পৈতৃকভাবে, এবং উনি নিজেও করেছেন, সাভারে বিভিন্ন জমি জমা রয়েছে, যেটা ওনার জিজ্ঞাসাবাদে বা ওনাকে জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে বলেছেন সেটা 7 থেকে 8 কোটি টাকা পরিমাণ। ওনার নিজের নামে কোনো ফ্ল্যাট নেই, উনি আমাদেরকে বলেছেন। দুবাই, সিঙ্গাপুর, এখানে তার কোনো বিজনেস কানেক্টিভিটি আছে কিনা, বা সেখানে কোনো বিজনেস প্রতিষ্ঠান উনি করেছেন কিনা, দুবাই এবং সিঙ্গাপুর? ধন্যবাদ আপনাকে। গ্রেপ্তারকৃত রাসেল আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে বিভিন্ন সময়ে তার ব্যবসায় আকৃষ্ট করার জন্য বিভিন্ন লোকজনকে বা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উনি বিভিন্ন দেশে গিয়েছেন, উনি দুবাই গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন। বা ওনার বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো কোম্পানির সাথে ওনার সরাসরি কোনো বিজনেস হয়নি, মানে এখন পর্যন্ত কোনো কোম্পানি ওনার সাথে বিজনেসে যুক্ত হয়নি, এবং কোনো ধরনের কোম্পানির সাথে তিনিও যুক্ত হন নাই। ওনার বক্তব্য অনুযায়ী বিদেশে এখন পর্যন্ত তিনি কোনো কোম্পানি বা কোনো ফ্ল্যাট বা এই জাতীয় কিছু চালু করেন নাই। অর্থ পাচার করেছেন কিনা এই বিষয়টা আপনারা কতটুকু কনফার্ম করবেন? ধন্যবাদ আপনাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে এই ধরনের অর্থ পাচার সংক্রান্ত কোনো তথ্য উনি আমাদেরকে দেন নাই। বাট যেহেতু আমি প্রথমেই বলেছি, সরকারের বিভিন্ন সংস্থা এই ব্যাপারে তদন্ত করছে এবং তারা এটা নিয়ে কাজ করছে, দুর্নীতি সহ বিভিন্ন সংস্থা, বাণিজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। এবং আপনারা জানেন যে অর্থ পাচার বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে কোনো পাচার হয়েছে কিনা, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও কাজ করার সুযোগ দিয়েছে। তার মাধ্যমে তারা যাচাই বাছাই করতে পারবে যে তার কোনো ধরনের অর্থ অন্য কোনো দেশে পাচার হয়েছে কিনা। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে বলেছেন, উনি আমাদেরকে যেটা বলেছেন যে এই পর্যন্ত কোনো অর্থ উনি বিদেশে পাচার করেন নাই। উনি বড় ধরনের লসে ছিলেন, এটা স্পষ্ট। উনি জানতেন যে উনি ভুল করছেন এবং ক্রমাগত লস দিয়ে যাচ্ছেন, তারপরেও উনি বড় একটা ঝুঁকি নিলেন। এবং আমরা দেখলাম যে তাকে বেশ কিছুদিন সময় দেওয়া হচ্ছিল, 6 মাসের একটা কথা বলা হচ্ছিল। এবং অনেক প্রতিষ্ঠান বলছে যে তারা চায় যে রাসেল ব্যবসা করুক, ব্যবসা করতে পারলে ঘুরে দাঁড়াবেন, এবং তিনিও সে আপনাদের উদ্দেশ্যের কথা বলেছেন। তাকে এতদিন যে সময় দেওয়ার আলোচনাটা ছিল, এবং এতদিন আগে কেন তাকে গ্রেফতার করা হলো না, সময়টা কেন দেওয়া হলো, এখন কেন তাকে এই ব্যবস্থাগুলো নেওয়া হলো, যদি একটু বলতেন। প্রথমত যেটা আপনি বলেছেন যে তাকে কেন আগে গ্রেফতার করা হয়, সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলেছি, গতকালকে ওনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, যেটা প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা হয়েছে, এর ভিত্তিতে আমরা গ্রেফতার করেছি। এটা এক প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে ওনার এই প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন সংস্থা তারা গঠনমূলক বিভিন্ন তদন্ত করে আসছিল, তারা পর্যালোচনা করে আসছিল যে এই সংস্থার অর্থ এবং যে গঠনমূলক কার্যক্রম সম্পর্কে তারা নিয়মিত তদন্ত করে আসছিল। তদন্ত আলোচনা পর্যালোচনা পরবর্তী আপনারা দেখেছেন গত 14 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি একটি সুপারিশ করেছে এই সংস্থা সহ বিভিন্ন সংস্থার ব্যাপারে, যে এই সংক্রান্ত যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করেন, কোনো ভুক্তভোগী মামলা দায়ের করেন বা ভুক্তভোগী কোনো অভিযোগ থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে। আপনি বলছেন যে ওনাকে 6 মাস সময় দেওয়া হয়েছে, আমি জানি না ওনাকে কে 6 মাস সময় দিয়েছে। উনি সেই সময়টা কথা বারবার বলছেন, উনি সময় চেয়েছিলেন। সেখানে আপনারা বিভিন্ন ভাবে দেখেন বিভিন্ন সংস্থা তার ব্যাপারে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে, কাজ করেছে। সেখানে তাকে বিভিন্ন সময় দিয়ে তার কাছে তার এই অর্থের এখন কোথায় আছে, সে কোথায় ইনভেস্ট করছে, কি পরিমাণ অর্থ আছে, এরকম বিভিন্ন কোয়ারিজ তাকে দিয়েছিল। এই কোনো কোয়ারিজই তাকে এই সংক্রান্ত বিভিন্ন সময় দিয়েছিল, 21 দিন 7 দিন বিভিন্ন সময় দিয়েছিল। উনি কিন্তু কোনো ধরনের তথ্য উনি উপস্থাপন করতে পারেন নাই। এই প্রেক্ষিতে যে সকল সংস্থা তদন্ত করে আসছিল তারা মনে করেন, পাশাপাশি দেশের অধিকাংশ জনগণ মনে করেন, এইটা আরো যত বেশি লিঙ্গারিং হতো বা দীর্ঘায়িত হতো, মানুষ আরো বেশি প্রতারিত হতো।
এখন এই মুহূর্তে উনি সময় চাওয়ার পরেও যে আপনারা বলছেন 1 মাস, এই 1 মাসেও কিন্তু ওনার গ্রাফ উপরের দিকে যায় নাই, ওনার এখনো যে লাইবিলিটি দায়বদ্ধতা আরো বেড়েছে। আপনারা দেখেন যে একটি তথ্য অনুযায়ী যেটা এসেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত তার লাইবিলিটি ছিল 403 কোটি টাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, অথচ গতকালকে উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে উনি আমাদেরকে বলেছেন যে প্রায় 1000 কোটি টাকার দায় বা লাইবিলিটিস তার রয়েছে। তো আমরা যেটা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দেশের আপামর জনগণ অধিকাংশ মানুষই মনে করে বা বিভিন্ন সংস্থা যারা তদন্ত করে যাচ্ছে তারা মনে করে এটা যত লিঙ্গারিং হতো তত মানুষের কষ্ট বাড়ত, মানুষের দায়বদ্ধতা বাড়ত এবং এটা হয়তো আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে সাধারণ মানুষ মনে করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে দেন। ধন্যবাদ আগে যায় কিনা